আজকের বাংলা সংবাদে আপনাদের স্বাগত জানাই। আমি অনন্যা। প্রথমে চলুন শিরোনামগুলি দেখে নেওয়া যাক, তারপরে বিস্তারিত প্রতিবেদন রয়েছে। দিল্লির নিরাপত্তা বলয়ের ভেতরেও কি ঝুঁকি? শেখ হাসিনাকে ঘিরে গোয়েন্দা ছায়াযুদ্ধ আর বাংলাদেশের উন্নয়ন রাজনীতির বাস্তবতা। নুসরাত তাবাস্সুমের গেজেট প্রকাশ চান না মনিরা শারমিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ভারতের রাজধানী দিল্লি দক্ষিণ এশিয়ার কূটনীতি, নিরাপত্তা ও ক্ষমতার এক জটিল কেন্দ্র। এই শহরের কঠোর নিরাপত্তা বলয়ের ভেতরেই অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশ্নটা এখানেই, এই নিরাপত্তা কি সত্যিই অটুট, নাকি এর আড়ালেই চলছে আরও গভীর, আরও অদৃশ্য এক খেলা? সম্প্রতি একটি অনুসন্ধানে প্রতিবেদনের সূত্র ধরে নতুন করে আলোচনায় এসেছে একাধিক গুরুতর অভিযোগ। দাবি করা হচ্ছে, ভারতের মাটিতেই শেখ হাসিনাকে ঘিরে সক্রিয় রয়েছে একটি জটিল গোয়েন্দা তৎপরতা, যার সঙ্গে জড়িত থাকতে পারে তুরস্কের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন MIT। যদিও এইসব অভিযোগ এখনও আনুষ্ঠানিকভাবে প্রমাণিত নয়, তবুও এগুলো দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মহলে বড় ধরনের প্রশ্ন তুলেছে। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক রহস্যময় চরিত্র, মোহাম্মদ জুবায়ের জিম। কে তিনি? কখনো নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা, কখনো গোয়েন্দা সংস্থার সদস্য, আবার কখনো প্রোটোকল অফিসার হিসেবে পরিচয় দেওয়া এই ব্যক্তি আসলে কে, সেটি নিয়েই শুরু হয়েছে বিতর্ক। অনুসন্ধানী সূত্রগুলোর দাবি, তার কোনো বৈধ দাপ্তরিক পরিচয় নেই, বরং তিনি অতীতে নৌবাহিনীর সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীতে বহিষ্কৃত হন। আরও বলা হচ্ছে, তার ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তিনি ভারতে অবস্থান করছেন, যা নিজেই একটি বড় প্রশ্ন তৈরি করে। ঘটনার এখানেই শেষ নয়। অভিযোগ রয়েছে, তার স্ত্রীর মাধ্যমে তুরস্কে যোগাযোগ তৈরি হয় এবং সেখান থেকেই শুরু হয় একটি সম্ভাব্য তথ্য সংগ্রহ ও প্রেরণের কার্যক্রম। এই অভিযোগগুলো যদি সত্য হয়ে থাকে, তাহলে এটি শুধুমাত্র ব্যক্তিগত অপরাধ নয়, বরং একটি বৃহত্তর আন্তর্জাতিক গোয়েন্দা অপারেশনের অংশ হতে পারে। বিশ্লেষকরা এটিকে ডবল এজেন্ট স্ট্রাকচারের সঙ্গে তুলনা করছেন, যেখানে একজন ব্যক্তি একই সঙ্গে একাধিক পক্ষের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করে। এমন কাঠামো সাধারণত ব্যবহার করা হয় উচ্চ মূল্যের তথ্য সংগ্রহে, যেখানে লক্ষ্য থাকে নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিরাপত্তা ও অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া। এই প্রেক্ষাপটে সবচেয়ে উদ্বেগজনক বিষয়টি হল শেখ হাসিনার নিরাপত্তা। অভিযোগ অনুযায়ী তার অবস্থান, যোগাযোগ এবং নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছিল। যদি এমনটি হয়ে থাকে, তাহলে এটি সরাসরি একটি নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। কিন্তু এখানেই শেষ নয়, আরও একটি গুরুতর আশঙ্কা তুলে ধরা হচ্ছে। যদি কোনো অঘটন ঘটে, তাহলে তার দায়ভার কার ওপর বর্তাবে? বিশ্লেষকদের মতে এই ধরনের অপারেশনের একটি উদ্দেশ্য হতে পারে দোষ অন্যের ঘাড়ে চাপানো, অর্থাৎ কোনো ঘটনা ঘটলে তা ভারতের নিরাপত্তা ব্যর্থতা হিসেবে তুলে ধরা হবে, যা আন্তর্জাতিকভাবে ভারতের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করবে। এই সম্ভাবনাটি শুধু একটি দেশের জন্য নয়, পুরো অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। কারণ দক্ষিণ এশিয়ায় আস্থা সংকট তৈরি হলে তার প্রভাব পড়ে অর্থনীতি, কূটনীতি এবং নিরাপত্তার ওপর। এদিকে অভিযোগ উঠেছে ডিজিটাল প্রোপাগান্ডা নিয়েও। বলা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো, ব্যক্তিগত চরিত্র হনন, এমনকি প্রবাসী রাজনৈতিক কর্মীদের লক্ষ্য করে চাপ ও ব্ল্যাকমেলের মতো কার্যক্রমও চালানো হয়েছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই ধরনের কার্যক্রম এখন আর নতুন নয়। আধুনিক রাজনীতিতে তথ্যই সবচেয়ে বড় অস্ত্র। একটি ভুয়ো ওয়েবসাইট, একটি মিথ্যা ছবি বা একটি বিভ্রান্তিমূলক পোস্ট, এই সবই বড় ধরনের প্রভাব ফেলতে পারে জনমনে। এই পুরো ঘটনাকে তাই অনেকেই হাইব্রিড ওয়ারফেয়ারের অংশ হিসেবে দেখছেন, যেখানে সামরিক শক্তির পাশাপাশি তথ্য, সাইবার ও মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করা হয়। তবে এই জটিল নিরাপত্তা ও গোয়েন্দা বিতর্কের পাশাপাশি আরেকটি বাস্তবতা সামনে আসে, বাংলাদেশের উন্নয়ন রাজনীতি। সমর্থকদের দাবি, শেখ হাসিনার সময়কার বড় বড় প্রকল্পগুলো আজ দেশের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, পদ্মা সেতু, এসব শুধু অবকাঠামো নয়, বরং একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। রূপপুর প্রকল্পকে অনেকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার ভবিষ্যৎ হিসেবে দেখছেন। একইভাবে পদ্মা সেতু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে। মেট্রো রেল নগর জীবনে নতুন গতি এনেছে।
এই প্রকল্পগুলো নিয়ে শুরুতে সমালোচনা ছিল, খরচ, সময় এবং বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছিল, কিন্তু এখন অনেকেই বলছেন এসব প্রকল্প দীর্ঘমেয়াদে দেশের জন্য ইতিবাচক প্রভাব ফেলছে। এই জায়গায় একটি বড় রাজনৈতিক প্রশ্ন উঠে আসে, উন্নয়ন কি একটি নির্দিষ্ট রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, নাকি এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া যা যে কোনো সরকারই চালিয়ে যেতে পারে? সমর্থকদের যুক্তি, এই প্রকল্পগুলো শুরু না হলে আজকের সুবিধাগুলো পাওয়া যেত না। তারা বলেন, অসম্ভবকে সম্ভব করা এই ধারণাটিই ছিল সেই সময়ের নেতৃত্বের মূল শক্তি। তবে সমালোচকরা ভিন্নভাবে দেখেন। তাদের মতে, উন্নয়ন কোনো একক ব্যক্তির কৃতিত্ব নয়, এটি রাষ্ট্রীয় প্রক্রিয়ার অংশ। তারা প্রশ্ন তোলেন, এই প্রকল্পগুলোর ব্যয়, স্পষ্টতা এবং দীর্ঘমেয়াদী দায়বদ্ধতা কতটা নিশ্চিত করা হয়েছে। এই দুই দৃষ্টিভঙ্গির মাঝেই দাঁড়িয়ে আছে বাংলাদেশের বাস্তবতা। একদিকে উন্নয়নের দৃশ্যমান চিত্র, অন্যদিকে রাজনৈতিক বিতর্ক ও নিরাপত্তা প্রশ্ন। দিল্লির নিরাপত্তা বলয়ের ভেতরে শেখ হাসিনাকে ঘিরে ওঠা অভিযোগগুলো তাই শুধুমাত্র একটি ব্যক্তিকে কেন্দ্র করে নয়, এটি একটি বৃহত্তর প্রেক্ষাপটের অংশ। এখানে রয়েছে আন্তর্জাতিক কূটনীতি, গোয়েন্দা কার্যক্রম, তথ্যযুদ্ধ এবং অভ্যন্তরীণ রাজনীতির জটিল সমন্বয়। সবশেষে প্রশ্নটা থেকে যায়, এই সবকিছুর মধ্যে সত্য কোথায়? অভিযোগগুলো কতটা বাস্তব আর কতটা কৌশল তা নির্ধারণ করা সহজ নয়। কিন্তু একটি বিষয় স্পষ্ট, আধুনিক রাজনীতিতে দৃশ্যমানের বাইরে আরও অনেক কিছু ঘটে, আর সেই অদৃশ্য বাস্তবতাই অনেক সময় দৃশ্যমান রাজনীতিকে প্রভাবিত করে। বাংলাদেশ ও ভারতের নিরাপত্তা সংস্থাগুলো এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করে সেটিই এখন দেখার বিষয়, কারণ এটি শুধুমাত্র একটি ব্যক্তির নিরাপত্তার প্রশ্ন নয়, এটি আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্ন। আর একই সঙ্গে এটি একটি বড় বাস্তবতাও মনে করিয়ে দেয়, উন্নয়ন, রাজনীতি এবং নিরাপত্তা এই তিনটি এখন আর আলাদা নয়, বরং একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। সময়ের সাথে সাথে সত্য সামনে আসবে, কিন্তু তার আগ পর্যন্ত প্রশ্নগুলো থেকেই যাবে, আর সেই প্রশ্নই আজকের রাজনীতির সবচেয়ে বড় শক্তি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ হওয়ার পরও তাকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ না করার জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছেন এনসিপির আরেক নেত্রী ও প্রার্থী মনিরা শারমিন। রোববার ৩ মে বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই আবেদন জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। আবেদনে মনিরা শারমিন উল্লেখ করেছেন, জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক মনোনীত হয়ে নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম জমা দিয়েছি। গত ২৩ এপ্রিল বেআইনিভাবে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়। এই আদেশের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে আমি নির্বাচনী আপিল দায়ের করি। আমার আপিল মামলাটিও ২৮ এপ্রিল খারিজ করে দেওয়া হয়। রিটার্নিং কর্মকর্তার ২৩ এপ্রিলের আদেশ এবং ২৭ এপ্রিলের আপিল আদেশের বিরুদ্ধে আমি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করি। ওই রিট মামলাটি ৪ মে হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চে শুনানি হবে। অতএব ওই মামলার শুনানি না হওয়া পর্যন্ত অপর প্রার্থী নুসরত তাবাসসুমের প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত না হওয়া আবশ্যক। যেহেতু আমার দল প্রথমে আমাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিয়েছে, সেহেতু মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশের জন্য নির্বাচন কমিশনের অপেক্ষা করা উচিত, অন্যথায় আমি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হব। এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ মুইন উদ্দিন খান সাংবাদিকদের বলেন, মনিরা শারমিনের আবেদনটি আমরা হাতে পেয়েছি। ওই রিট মামলাটি সোমবার ৪ মে শুনানি শেষ না হওয়া পর্যন্ত গেজেট প্রকাশ না করার অনুরোধ করেছেন। এটি আইনগতভাবে কতটুকু সম্ভব তা নিয়ে আমরা সোমবার সিদ্ধান্ত নেব। উল্লেখ্য, সরকারি চাকরি সংক্রান্ত জটিলতায় বাছাইয়ে মনিরা শারমিনের মনোনয়ন নিয়ে বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। আর অন্যদিকে মনোনয়ন দাখিলের শেষ দিন নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর জামায়াত জোট থেকে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দেন। বিলম্বে জমা দেওয়ার কারণে প্রথমে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। পরবর্তীতে হাইকোর্টের আদেশে নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করে ২ মে বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
ইসি কর্মকর্তাদের মতে সোমবার হাইকোর্টের শুনানিতে যদি মনিরা শারমিনের মনোনয়নপত্র বৈধতা পায় তবে এই আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, কারণ ইতিমধ্যে মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে জামায়াত জোটের ভোটাররা দুই প্রার্থীর মধ্য থেকে একজনকে বেছে নেবেন। আর যদি মনিরার আবেদন খারিজ হয় তবে নুসরত তাবাসসুমি সরাসরি সংসদ সদস্য হিসেবে গেজেটভুক্ত হবেন। চিফ প্রসিকিউটর বলেন, এই ঘটনায় ইতিমধ্যে আমরা ৩২ জন নিহত ব্যক্তির তালিকা পেয়েছি। তারা শাপলা চত্বরেই নিহত হয়েছেন। নারায়ণগঞ্জ ও চট্টগ্রামেও হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া সে সময়কার সরকারের ঊর্ধ্বতনদের বা পুলিশের যারা জড়িত রয়েছেন কিংবা অর্থের যোগান দিয়েছেন তাদেরও আসামি করা হবে। তিনি আরও বলেন, শাপলা চত্বরের এ মামলায় ৯০% তদন্ত শেষ হয়েছে। বাকি কাজও শীঘ্রই সম্পন্ন করতে পারব। এরপর তদন্ত প্রতিবেদন হাতে পেলে যাচাই বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ ফরমাল ৪ জাকারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। এই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন ৬ জন। তারা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল অবসর জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক AKM শহীদুল হক, পুলিশের সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম, ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির ও সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল। Audio Jungle।